হেই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অলমোস্ট 2 দিন হলো বাসায় চলে এসেছি, কিন্তু এখনও কোনো ভিডিও বানাইনি। তার একটা কারণ আছে, আমি একটা বিষয়ে রিসার্চ করছিলাম, যেটা এই ভিডিওর সামনে আপনারা জানতে পারবেন। আজকে আমাদের বাসায় কারেন্ট নেই। আমাদের বাসায় বলতে আমাদের পুরো এলাকাতেই কারেন্ট নেই। ওই চাঁদাবাজ ব্যাটারি রিচার্জ করে এনে সারাদিন ধরে চাঁদাবাজি করছে, মানে কারেন্টও একে ঠেকাতে পারবে না। আর আমাদের ইওনোকে নিয়ে তো আমার কোনো কথাই নেই, একদম তাকে রেডি করে দেওয়ার পরেও সে কোনো পদক্ষেপই নেয়নি। চলতে থাক, আমার কি, আজকে আমি, কালকে ওনার সন্তানরা, এফেক্টেড তো সবাই হবে। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম টপিক, আপনারা হয়তো খবরে দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে একদল, কি বলবো, ঠিক দুর্বৃত্তকারী বলতে পারেন, অথবা ছাত্র আর কি, একদল ছাত্র যে আক্রমণ চালিয়েছে চিকিৎসকদের উপরে আক্রমণ চালানোর কারণে চিকিৎসকরা বেশ রাগান্বিত হয় এবং তারা এইটা দাবি করে বসে যে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক চিকিৎসকের জন্য একজন করে সিকিউরিটি গার্ড না হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত তারা চিকিৎসা দেবেন না। মানে তারা সকল প্রকার চিকিৎসা দেওয়া থেকে দূরে থাকবেন। পরবর্তীতে তারা এই পদক্ষেপ থেকে সরে আসেন, কিন্তু তারা এই পদক্ষেপটা নিয়েছিলেন এবং জোর গলায় বলেও ছিলেন যে আমরা এই পদক্ষেপের উপরেই থাকব। এখন কিছু বললে তো আবার বিষয়টা কেমন কন্ট্রোভার্সি তৈরি করতে পারে, কিন্তু না বলেও পারছি না যে আমরা সারা বাংলাদেশের সবাই জানি যে কোনো একটা সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মান ঠিক কতটা উন্নত। মানে আমাদের দেশের এবং আমাদের এই উপমহাদেশের সকল সরকারি মেডিকেলগুলোতে স্বাস্থ্য সেবার মান একদমই নেই। মানে এর থেকে খারাপ কোনো স্বাস্থ্যসেবা হতে পারে না। মানে স্বাস্থ্যসেবা নেই, তারপরেই সরকারি স্বাস্থ্যসেবা একদমই বাজে। তো যারাই কোনো না কোনো সময় এরকম একটা হসপিটালে গিয়েছেন, তাদের সবারই মনে এসেছে যে এদেরকে ধরে একটু কেলাই, উদুম ভাদুম কেলাই। এবং এটা স্বাভাবিক, যেখানে তারা প্রতিশ্রুতি দিচ্ছে আপনাকে চিকিৎসা দেওয়ার, সেখানে যে আপনি শুধু বাজে ব্যবহারই পাচ্ছেন। এতে করে আপনার মানসিক স্বাস্থ্য আরও বেশি খারাপ হচ্ছে, আর শারীরিক চিকিৎসা তো হচ্ছেই না। তো আমাদের সেই মনের আকাঙ্ক্ষা পূরণ করেই একদল ছাত্র জনতা যে সেই সকল সরকারি মেডিকেলের চিকিৎসকদের উদুম ভাদুম কেলিয়েছে। এখন আমি এটা সমর্থন করি না, কেউই করে না, এটা করা ঠিক না, যদিও সবার মনের ভিতরে এমনটাই চায়। কারণ এটাই বলেছিলাম যে আগের ভিডিওতে, তথাকথিত আইন মেনে চলতে হবে আমাদেরকে, কিন্তু তারা আইন মানবেন না। যাই হোক, তারা চিকিৎসক হওয়ার সময় শপথ গ্রহণ করেন যে তারা যে কোনো পরিস্থিতিতে নিজের সমস্যার উপরে রোগীর সমস্যাকে রাখবেন এবং রোগীর সেবায় তারা তাদের জীবন বিলিয়ে দিবেন। এই পরিস্থিতিতে তারা নিজের জীবন তো দূরেই থাক, তারা রোগীর জীবন আরও নিয়ে নিচ্ছেন। তাদের যে পদক্ষেপটির কথা তারা বলেছিলেন, কত অসহায় মানুষ কাতরাচ্ছে। এবং আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে তারা রিকোয়েস্ট করছে ডক্টরদেরকে, কেন আপনি সরকারি চাকরি করেন, আপনি পাবলিক সার্ভেন্ট, আর আপনার মনিব হলো জনগণ। সেখানে জনগণ আপনার কাছে অনুরোধ করছে যে আমার আত্মীয় ইনি মারা যাবেন, এনার চিকিৎসা দরকার, এবং আপনারা পদক্ষেপ বলে বসলেন। মানে কতটা চিন্তা করে আপনারা বলে বসলেন যে না, আমরা চিকিৎসা দেব না। পরবর্তীতে আপনাদেরকে কে বুদ্ধি দিল, কে মানালো জানি না, তবে আপনারা এর থেকে দূরে এসেছেন এবং আমি সেজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। এরপর থেকে যে কোনো ডিসিশান আপনার লেভেল অনুযায়ী নেবেন, যাতে করে আমাদের পুরো ডাক্তার জাতির উপর থেকে ভরসা না উঠে যায়। আমি এরকম আক্রমণ সমর্থন করি না, কেউই করে না। সব কিছুরই আইন মেনে করা উচিত। তো আইন আমাদেরও মানা উচিত, যারা কেলিয়েছে তাদেরও মানা উচিত, যারা কেলানি খেয়েছে তাদেরও মানা উচিত। একদম সরকারি চাকরি পেয়ে একদম গাছ ছেড়ে দিয়ে বসা উচিত না। দ্বিতীয় কথা হলো, আমি আপনাদেরকে বলেছিলাম বেশ কয়েকদিন আগে যে
আমি অনলাইনে টাকা কামানোর জন্য একটা স্ক্যামের শিকার হয়ে গিয়েছিলাম। তো সেই স্ক্যাম থেকে মানসিকভাবে শান্তি পেতে আমার প্রায় 2-3 মাস সময় লেগে যায়, এবং এখন 2-3 মাস পরে আমার শান্তি হয়নি, আবার কিছু একটা করার চিন্তা করছি। তো এই বিষয়ে বেশ কিছু জনের সাথে কথা বলার পরে আমি এই ট্রেডিং সম্বন্ধে জানতে পারি, এবং ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় আমার বন্ধু সমাজে জিজ্ঞেস করে জানতে পারি যে ট্রেডিং করে মানুষ অনেক টাকা কামাই করে, এবং যারাই অনেক বড়লোক হয়েছে তারা সবাই ট্রেডিং করেছে। তো এখন ট্রেডিং জিনিসটা কি, আমি সেটা জানার চেষ্টা করলাম। আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করে জানতে পারলাম যে এর দুটো দল আছে। একজনরা বলছে যে স্কিল 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 সব কিছু বুঝে শুনে ট্রেড করতে হবে, অমক তমক। এবং আরেকটা দল বলছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে আমরা আগেই বলবো যে স্কেল উপরে যাবে না নিচে যাবে। এখানে যারা ওই প্রথমে স্কিলের পক্ষে, ওনারা বলছেন যে স্কিল গ্যাদার করতে হবে, অনেক মার্কেট বুঝতে হবে, অনেক কিছু করতে হবে, এবং তারপরে আপনাকে মার্কেটে নামতে হবে। তো এখানে ওনারা যেটা বলছেন যে অনেকেই বলে যে ট্রেডিংটা একটা প্রেডিকশান, এটা গ্যাম্বলিং, এটা জুয়া। কিন্তু না, প্রেডিক্ট করতে হলে আপনার স্কিল লাগবে, এটা জুয়া না। আপনাকে ওই কখন উপরে যাবে কখন নিচে যাবে এটা বুঝতে হবে, এবং তারপরে প্রেডিক্ট করতে হবে, স্কিল খাটিয়ে প্রেডিক্ট করতে হবে। তো আমার কথা যেটা, যে আপনি বলছেন যেটা জুয়া না, আপনাকে স্কিল জেনে স্কিল অ্যাকোয়ার্ড করে তারপরে আপনাকে প্রেডিক্ট করতে হবে। এখন কথা হলো যে একদম খাস জুয়ো যদি আমরা বলি, খাস জুয়া, যেখানে গ্রামে বসে মানুষজন জুয়া খেলে, তো তারা কি স্কিল ছাড়া জুয়া খেলে? জুয়া খেলতেও তো স্কিল লাগে, তাকে তো বুঝতে হচ্ছে যে সামনের জনের সাইকোলজি কী, তাকে বুঝতে হচ্ছে। আবার ধরুন যে এই বাংলাদেশে আইপিএল নিয়ে প্রচুর জুয়া খেলা হয়, তো আমি দেখেছি যে আইপিএলে যদি আপনার জুয়া খেলতে হয় তো আপনাকে নলেজ রাখতে হবে যে আজকে চেন্নাই জিততে পারে, আজকে আরসিবি জিততে পারে। তো এটা তো আপনার স্কিল, তাই না? যে আপনি রিসার্চ করেছেন, খেলা দেখেছেন, বুঝেছেন দুটো টিমের ভিতরে কোনটা আজকে জিততে পারে সেটা আপনি গ্যাদার করেছেন, তারপরে আপনি প্রেডিক্ট করেছেন। তো তাহলে এই ট্রেডিং আর জুয়োর মধ্যে পার্থক্য কী থাকলো? ওটাও স্কিল, এটাও স্কিল। ওটাকে জুয়ো বলে স্কিল ছাড়া, আর এটা ট্রেডিং বলে স্কিলওয়ালা। আজব ভাই। হ্যাঁ, এখানে কথা আছে যে অনেকেই ট্রেডিং করে অনেক বড়লোক হয়েছে, এবং আমার বন্ধুর মধ্যেও অনেকজন এরকম ট্রেডিং করে অনেক বড়লোক হয়ে গেছে, ওনারা পড়াশোনায় ছেড়ে দিয়েছে। এখন কথা হলো যে এটাও লাক, যে জুয়া খেলে বড়লোক হয় তারও লাক কাজ করে, আর যে ট্রেডিং করে বড় হয় তারও লাকই কাজ করে। এটা লাক ছাড়া কিছুই না। তো যার লাক একটু বেশিই ভালো, মোস্ট অফ দ্য টাইম তার লাক ভালোই থাকে, তো সে ট্রেডিং করে এগিয়ে যায়। এখন সে যদি বলে যে স্কিল লাগবে, তার স্কিলটা হলো ওই লাকের স্কিল। তাছাড়া আমি আর কিছুই এখানে ধরতে পারলাম না। এখানে স্কিল 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 শব্দটা যাচ্ছে না। আমি আমার সেই স্কিল খাটিয়ে কোনো একটা কাজ করছি, তো আমি তো তাহলে অবশ্যই প্রফিট পাবো, কারণ আমি স্কিল খাটিয়ে কাজটা করছি, অর্থাৎ চাকরিটা করছি। কিন্তু এখানে তো তা নয়, আপনার স্কিল খাটিয়েও আপনি লস খাচ্ছেন, তাহলে তো এটা জুয়াই হয়ে গেল। বাই দ্য ওয়ে, লাস্টে বলতে চাই যে আমি এখানে ঢুকিনি, হয়তো ঢুকে টাকা কামালে আমারও ভালো লাগতো, তখন আমিও স্কিল বলতাম। তো এই সম্বন্ধে কোনো প্রপার স্টেটমেন্ট আমি দিতে চাচ্ছিও না, তো আমার জন্য এটা না। এখন আমি যেটা করছি, যে আমি ছোটোখাটো একটা বিজনেসই বলতে পারেন স্টার্ট করেছি আমার বন্ধুদের সাথে, যেখানে আমি এই ছোটোখাটো ইউটিউব প্রিমিয়াম, নেটফ্লিক্স, অ্যামাজন, গুগল ড্রাইভ, স্পেস, যেটা আমি শিওর যে আপনারা যারা দেখছেন তাদেরও ফোনের 15 GB সবারই শেষ হয়ে গেছে, তো 2 TB গুগল ড্রাইভ স্পেস, তো এইগুলো সেল করছি আমি, এবং দিস 100% অথেন্টিক। এখন আমি এত স্ক্যামের কথা বলে নিশ্চয়ই এটা ভাববেন না যে আমি আপনাদের স্ক্যাম করব। তো এটাই কথা, যে এটাই করছি। এখানে যদিও লাভের মাত্রা খুবই কম, তবে আমি একদম অথেন্টিক জিনিস আপনাদেরকে দিচ্ছি, এবং একদম রিয়েল মানি নিচ্ছি। এখানে একদম করকরা ব্যবসা হচ্ছে টাকার উপরে, যদিও খুবই কম হচ্ছে, 10-15 টাকাই লাভ করতে পেরেছি এখন পর্যন্ত। কারণ অনেকেই মনে করছে যেটা স্ক্যাম, বাট নট, দিস ইজ নট স্ক্যাম, দিস ইজ অথেন্টিক।
তো আপনারা চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন। ওকে, এটা কোনো স্পন্সার্ড ওই রকম টাইপের ভিডিও কিন্তু ছিল না, আমি জাস্ট কথায় বলে দিলাম। আমি এখন এটা করছি এবং আমি মনে করি যে এই ধরনের ভাগ্যের উপরে ওয়েট না করে এরকম রিয়েল ব্যবসা করাটাই আমার জন্য অ্যাটলিস্ট বেশি ভালো হবে। খুবই গরমের ভিতরে ভিডিও বানাচ্ছি, সে কারণে উল্টোপাল্টা হতে পারে, বাট আপনারা তত পর্যন্ত দেখেছেন এবং আমাকে দেখছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন পিস আউট। আর এই চাঁদাবাজি কখনোই থামবে না, বুঝলেন।